দুইটি রাজনৈতিক সরকারের মধ্যবর্তী একটি অরাজনৈতিক সরকারই তত্ত্বাবধায়ক সরকার। এই সরকার নিরপেক্ষ থাকবে এবং পরবর্তী সরকার গঠনের লক্ষ্যে একটি স্বাধীন, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে। 1972 সালে প্রথম যখন সংবিধান রচনা করা হয় তখন এরকম কোনো সরকার ব্যবস্থা সেখানে ছিল না, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে এরকম একটি সরকারের অধীনে প্রথম কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় 1990 সালে। যদিও তখনও কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না এই সরকারের। মত আছে নির্দলীয় সরকারের এই অভিনব পদ্ধতির প্রস্তাব করেছিলেন তৎকালীন জামাত নেতা অধ্যাপক গোলাম আজম। 1996 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের ষষ্ঠ সরকার গঠন করলে সেই সংসদ সংবিধানের ত্রয়োদশ সংশোধনে আনে এবং তত্ত্বাবধায়ককে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এই সরকার বাংলাদেশের 4টি সংসদ নির্বাচন অনুষ্ঠান করে, যা বাংলাদেশের নির্বাচন ইতিহাসে তুলনামূলক কম বিতর্কিত। কিন্তু পরিহাস হলো, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতায় এসে পতিত আওয়ামী লীগ সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাই বাতিল করে দেয়। 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন বাস্তবতা অন্তর্বর্তী সরকার এবং যখন তত্ত্বাবধায়ক নিয়ে ফের আলোচনা হচ্ছে, তখন আজকের ভোটের ট্রেন্ড কথা বলবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। পুরো আয়োজন জুড়ে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। তত্ত্বাবধায়কের আলোচনা সম্প্রসারণ করতে আজও আমাদের সঙ্গে যুক্ত হবেন বিশেষজ্ঞ, অনুষ্ঠানে অতিথি হিসাবে যুক্ত হবেন রাজনীতিকরা। এখানে আমরা শুনবো তৃণমূল মানুষের মতামত। তার আগে চলুন দেখে নেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কি আছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেটি আছে, আমরা দেখছি যে সংবিধানের 4th ভাগের 2 ক যে পরিচ্ছেদ, সেখানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে এবং সেখানে একটি নোট দেওয়া আছে যে সংবিধান পঞ্চদশ সংশোধন আইন 2011 সনের 14 নং আইন এর 21 ধারা বলে পরিচ্ছেদটি বিলুপ্ত। এরকম একটি তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা করছে দলগুলো। ঐক্যমত্য কমিশন, চলুন দেখে নেওয়া যাক যে পুরনো ওই তত্ত্বাবধায়ক সরকারের উল্লেখযোগ্য আসলে কি কি ছিল। আমরা যেটি দেখছি যে পুরনো তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল, যে মেয়াদের কথা বলা ছিল যে বিলুপ্ত যে 58 খ অনুচ্ছেদ, সেইখানে মেয়াদ সম্পর্কে বলা আছে যে সংসদ ভাঙিয়া দেবার পর নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া পর্যন্ত হবে এই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ। এই 58 গতে আছে নিয়োগকর্তা আকার এবং নিয়োগের বিধান সম্পর্কিত কথা। নিয়োগকর্তা এখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। আকার অনধিক 10 জনের উপদেষ্টা পরিষদের কথা এখানে বলা আছে। আর নিয়োগের বিধানে বলা আছে যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিগণের মধ্যে যিনি সর্বশেষ তিনি হবেন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। যদি তিনি অপারগ হন তাহলে আপিল বিভাগের অবসরপ্রাপ্তদের মধ্যে থেকে যিনি সর্বশেষ তিনি হবেন, এবং তিনিও যদি হতে না চান বা অপারগ হন তাহলে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ক্রমে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। আর সেটিও যদি না হয় তাহলে রাষ্ট্রপতি হবেন এই নতুন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এবং সবশেষ যেটি দেখছি যে এই সরকারের ক্ষমতা সম্পর্কে বলা ছিল 58 ঘ অনুচ্ছেদে, সেখানে বলা আছে যে সরকারের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করতে পারবে, এই নির্বাহী ক্ষমতা থাকবে এই তত্ত্বাবধায়ক সরকারের হাতে। যেটি দেখা যাচ্ছে ঐক্যমত্য কমিশন যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা হয়েছে তার উল্লেখযোগ্য দিকগুলো এখন আমরা এই পর্যায়ে একটু দেখে নেব। যেটি আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার যেই প্রস্তাব করেছে তত্ত্বাবধায়ক সরকারের, সেখানে আগের তত্ত্বাবধায়ক সরকার থেকে উল্লেখযোগ্য বেশ কিছু পরিবর্তন এখানে আমরা লক্ষ্য করছি। সেখানে প্রথমে বলা আছে যে এই পরিবর্তনটা আনার জন্য সংবিধানের যে 58 খ অনুচ্ছেদ যেটি বিলুপ্ত আছে সেটি আগে বহাল করতে হবে এবং সেটিকে সংশোধন করতে হবে। আর উল্লেখযোগ্য যে সমস্ত পরিবর্তন যে সমস্ত দিকে করা হয়েছে সেটি হলো যে উপদেষ্টা পরিষদের আকার 10 থেকে 15 জনে করা হয়েছে, প্রধান উপদেষ্টার বয়স 72-এর জায়গায় 75 বছর করা হয়েছে এবং মেয়াদ 90 দিন, তবে দৈব দুর্বিপাকে আরও 30 দিন করা হয়েছে। এবং উল্লেখযোগ্য আরও যে বিষয়টি করা হয়েছে সেটি হলো যে নিয়োগকর্তায় এখানে একটা বড় পরিবর্তন আনা হয়েছে। আমরা একটু এবার দেখতে চাই পরবর্তী স্লাইড যে প্রধান উপদেষ্টা নিয়োগ বা নির্বাচনের জন্য এখানে যে নিয়োগ কমিটির প্রস্তাব করা হয়েছে সেটি এখানে যে নিয়োগ কমিটিটা নিয়ে আলোচনা হচ্ছে
সেটিকে বলা হচ্ছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি। এখানে 5 জনের একটা কমিটির কথা বলা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে সরকারি দল থেকে 2 জন, বিরোধী দল থেকে 2 জন এবং তৃতীয় বিরোধী দল থেকে বা দ্বিতীয় বিরোধী দল বা সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দল থেকে একজন। যেমন সরকারি দল থেকে থাকবে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, এবং তৃতীয় বিরোধী দল থেকে একজন বলা হচ্ছে। যদি তৃতীয় বিরোধী দল যদি না হয় তাহলে সর্বোচ্চ যে ভোটপ্রাপ্ত দল সেখান থেকে একজন প্রতিনিধি থাকতে পারে। এবার আমরা প্রধান উপদেষ্টার এই নিয়োগের যে একটা নতুন যে প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো একটু আমরা দেখতে চাই। বলা হচ্ছে যে রাজনৈতিক দলসমূহ ও সংসদে প্রতিনিধিত্বকারী দলের থেকে প্রাপ্ত নাম থেকে এখানে যেটি বলা হচ্ছে যে এই নতুন যে বাছাই কমিটি সেটি গঠন হওয়ার 24 ঘন্টার মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো এই কমিটির কাছে নাম দেবে এবং সেই নামগুলো থেকে ঐকমত্যের ভিত্তিতে ওই 5 জনের যে বাছাই কমিটি আছে তারা নাম প্রস্তাব করবে। যদি সেখানে তারা ঐকমত্য না আসতে পারে তাহলে সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের প্রস্তাবিত 5 নাম থেকে, অর্থাৎ সরকারি দল 5 জন, বিরোধী দল 5 জন, তৃতীয় বৃহত্তম দল 5 জন করে নাম প্রস্তাব করবে। সেখান থেকে ঐকমত্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হবে। তৃতীয়ত আমরা যেটি দেখছি যে ঐকমত্য অথবা প্রার্থী অথবা যে কোনো 4 জনের ঐকমত হলেও সেই ক্ষেত্রে হবে যে 5 জনের যেই নামগুলো থেকে। এই পর্যায়েও যদি ঐকমত্য না আসে সেখানে বলা হয়েছে যে আপিল বিভাগ ও হাইকোর্টের 2 বিচারপতিকে, আপিল বিভাগ থেকে একজন এবং হাইকোর্ট থেকে একজন এই বাছাই কমিটিতে যুক্ত করার কথা বলা হয়েছে। এরপর র্যাঙ্ক চয়েস বা ক্রমভিত্তিক ভোটিংয়ের মাধ্যমে এই প্রধান উপদেষ্টা নিয়োগের যে বিধানটি সেটি রাখা হয়েছে। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হবেন বিশেষজ্ঞরা, যুক্ত হবেন রাজনীতির বিভিন্ন দল থেকে রাজনৈতিক নেতারা, এবং আমরা এখানে মতামত শুনব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। সরোয়ার তুষার, আপনাকে স্বাগত আজকের এই ভোটের ট্রেনে। শুরুতে আপনার কাছে যেটি আমরা জানতে চাই যে এই যে নতুন একটা ব্যবস্থা, তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন যে ব্যবস্থা, এটা নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে ঐকমত্য কমিশনেও বেশিরভাগ দল একমত হয়েছে, কিছু দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা যেটি দেখলাম যে একটা বেশ জটিল এবং আগে যেভাবে সহজেই রাষ্ট্রপতি ওনার একটা দায়িত্ব ছিল এটা নিয়োগ করার, এখন সেটির আবার 5 সদস্যের কমিটিতে যাওয়া হচ্ছে। মানে সহজভাবে কি আপনি একটু বলতে পারেন এই যে আপনারা কেন এখানে একমত হলেন? মানে আগের বিষয়টি বা আগের যে পদ্ধতিটা ছিল, প্রধান বিচারপতি হিসেবে যিনি সবশেষ অবসর নেবেন তিনিই হবেন, সেটি কি অপেক্ষাকৃত সহজ ছিল না? আপনাকে ধন্যবাদ। এবং এই যে আপনি যেটাকে বললেন যে অপেক্ষাকৃত সহজ ছিল, এটা আসলে আমাদের যে নির্বাচনী ব্যবস্থা, একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাকে কিন্তু অতীতে কিছুটা আমি বলবো যে বিতর্কিত করেছে। এবং সেখান থেকে এবারে এই পদ্ধতি, এবং এই পদ্ধতির যে বর্ণনাটা আপনি একটু আগে করলেন, এটার প্রধান উদ্দেশ্য কিন্তু একটা মোটা দাগে একটা নৈর্ব্যক্তিক এবং একটা বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করা। এর আগের পদ্ধতিতে যেটা সর্বশেষ প্রধান বিচারপতি, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কিংবা বিচার বিভাগ থেকে, আপিল বিভাগ থেকে একজন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন, এই ব্যবস্থাটা কিন্তু দেখা গেছে যে আমাদের বিচার বিভাগকে একদিকে রাজনীতিকীকরণ করেছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলো যেহেতু জানে যে এখানে সর্বশেষ প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, ফলে তারা তাদের মতো করে এমনভাবে প্রধান বিচারপতি নিয়োগটা দেন, কারণ নিয়োগ যেহেতু আবার প্রধানমন্ত্রীর হাতে, রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে, ফলে তারা এমনভাবে নিয়োগটাকে ম্যানিপুলেশন করেছেন অতীতে যে তাদের পছন্দের ব্যক্তি শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান হবেন। তার মানে আপনার যেটা উদ্দেশ্য যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করতে চাই একজন নিরপেক্ষ ব্যক্তির দ্বারা, এই পুরো উদ্দেশ্যটাই কিন্তু এই প্রক্রিয়ায় ভুলণ্ঠিত হয়েছে। শুধু সেটা না, আমাদেরকে অতীতে অনেক বেশি ঝামেলায় পড়তে হয়েছে। যেমন আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে চতুর্দশ সংশোধনীর মধ্য দিয়ে বিচারপতির বয়স যখন বাড়ানো হলো, 65 থেকে 67 করা হলো, এটার উদ্দেশ্য ছিল একজন দলীয় ব্যাকগ্রাউন্ডের কিংবা একটা বিশেষ দলের একজন ব্যক্তিকে, একজন প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানো।
এবং এর ফলেই বাংলাদেশে লগি বৈঠার যে তাণ্ডব আওয়ামী লীগ করেছে সেটা হয়েছে, এবং এর ফলে ১/১১ ঘটেছে, এবং ১/১১ পরে যে আওয়ামী লীগের এই গত ১৫ বছরের ফ্যাসিবাদ যারা আবার ক্ষমতায় এসে নিজেরাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে, এবং তাদের প্রধান যুক্তিটাই ছিল যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত সরকার ক্ষমতায় আসে এবং এরা লম্বা সময় ক্ষমতায় থাকতে চায়, সুতরাং এ ধরনের ব্যবস্থা দরকার নাই, দলীয় সরকার অধীনে নির্বাচন হবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা বলছে যে দলীয় সরকার অধীনে কোনো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয় না। এই যে সার্বিক পরিস্থিতি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ম্যানিপুলেশন করা এবং সেই ম্যানিপুলেশনের কারণে আবার আরেকটা দল এসে খোদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই বাতিল করে দেয়া, এই অভিজ্ঞতা থেকে আমাদেরকে এমন একটা পদ্ধতির কথা ভাবতে হয়েছে যেখানে সকল দল মতামত দিয়ে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান বানাবে, এবং সেখানে বিচার বিভাগ যেন রাজনীতিকরণের বা পলিটিসাইজেশনের শিকার না হয় সেটাও আমাদেরকে বিবেচনা করতে হয়েছে। সে কারণেই এই যে পদ্ধতিটা এতক্ষণ আপনি বর্ণনা করলেন সেই পদ্ধতির দিকে যাওয়া হয়েছে। আমি মনে করি এটা আগের পদ্ধতির তুলনায় জটিল না, কিন্তু মোর সায়েন্টিফিক।